দেবর্ষী বাবু, এই যে জায়গাটা ধরুন আজকে পাকিস্তানের থেকেও এরকম একটা যখন হুঙ্কার আসে দ্বিজাতি তত্ত্ব, এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান বলছে, এটা পাকিস্তানের মা বাবাদের বলছে তাদের বাচ্চাদেরকে বোঝাতে যে পাকিস্তান গঠন এবং হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, এবং সম্পূর্ণ তিনি নিজেই বলছেন আজকে কোনো তার ইয়ে না, আমরা দুজন একসাথে থাকতে পারি না, থাকবো না, আমরা আলাদা, আমরা স্পেশাল কিছু। এই যে কথাগুলো, এবং এটা বাংলাদেশেও প্রায় একই কণ্ঠস্বর, যে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ বা ভারত মানে এর মাঝে কিন্তু একটা ওই যেটা হচ্ছে যে পুরনো যেটা আর কি দারুল ইসলামে, মানে এই যে কথাটা, এই ধরনের মতাদর্শের সাথে পাল্টা মতাদর্শিক লড়াই যেমন একটা রয়েছে, কিন্তু সেটা যদি এতটা নিষ্ঠুর ক্রূর হয় তখন কি মতাদর্শিক লড়াই দিয়ে এটা উঠতে পারবে নাকি না শেখ হাসিনা যেটা বলেছেন? শুভ সন্ধ্যা সকলকে। সেটা দেখুন, এই যে আমাদের দেশটা একটা, এটা ঠিক যে এই দেশটা, এই বৃহত্তর ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছে। একটা দেশ আলাদা হয়েছে একটা ধর্মের ভিত্তিতে, একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে, কিন্তু বাকি ভারতবর্ষটা, মূল ভারতবর্ষটা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে তার স্থায়িত্বটাকে অর্জন করেনি। সেটা বরঞ্চ বলা হয়েছে সবাই সবার ধর্ম করো, আমি রাষ্ট্র, আমার কোনো ধর্ম নেই, তোমাদের প্রতি সবার সমান আচরণ আমি করব। ফলে এই যে একটা বড় উদার চেতা ভাবনা, কিছু আশেপাশে সংকীর্ণ চেতা মানুষ আছে বলে, সেই বঙ্কিমচন্দ্র কথা বলতে হয়, তুমি অদম হলে আমি উত্তম হইব না কেন, আমাকে আবার সেই মধ্যযুগীয় ফিরে, আশেপাশে আমার প্রতিবেশী যদি মধ্যযুগীয় ভাবনায় একেবারে ভরপুর নিমজ্জিত থাকে, তাহলে আমি অনেক দূরের পৃথিবী দেখি, যে আমি অনেক উদারভাবে পৃথিবীকে গ্রহণ এবং বর্জন করার ভাবনা ভাবি, সে আমি কেন তাদের কাছে ফলোয়ার হব, কেন তাদের অনুসরণ করে ভারতবর্ষ চলবে? ভারতবর্ষ যে দীপ্ত একটা মহৎ সংবিধান আছে, গৌতমবাবু একটু আগে বলছিলেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছিল সে উদ্বাস্তু, আমিও একটা উদ্বাস্তু পরিবারের ছেলে, কিন্তু আমার কাছে মনে হয় এটা অন্য জিনিস। এটা অ্যাকচুয়ালি একটা সরকার আমাদের দেশে যারা রয়েছে, মনে করা হচ্ছে তারা কোনো একটা নির্দিষ্ট ধর্মের প্রতি বৈষম্যমূলক কাজ করছে, অর্থাৎ আর্টিকেল 14 ভায়োলেট করছে, রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 25 ভায়োলেট করছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এবং আর্টিকেল 26 ভায়োলেট করছে, যেগুলো ব্যবস্থাপনা ধর্মীয়। তাহলে একদল মানে এক সরকারে যারা রয়েছে তারা সংবিধানকে মানছে না, সংবিধানকে মানতে চাইছে না, সংবিধান বিরোধী বৈষম্যমূলক কাজ করছে। অর্থাৎ এই লড়াইটা একদলে যারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, আরেক দল সংবিধানকে নতুন মোড়কে মুড়তে যায়। এই লড়াইটা হয়ে গেল হিন্দু মুসলমান লড়াই। কেন? বিকজ পলিটিক্যাল ইসলামাইজেশন অ্যান্ড পলিটিক্যাল হিন্দুত্ব চলছে। এর রেজাল্ট অ্যান্ড ফোর্স কি হলো? প্রচুর নিরীহ লোকের বাড়ি ভল্লোর ভেঙে চুরমার হলো, মর্মান্তিক মৃত্যু হলো, মানুষ ঘর ছাড়া হলো। আপনি ভেবে দেখবেন যেখানে কেন হিন্দু মুসলমান আসবে, 232 জন লোক अगेंस्ट द ওয়াকআপ বিলে যে ভোট, তার মধ্যে 199 মানে বাংলাদেশ থেকে স্কিপ করলেও মানে যেমন হবে না, ওখানে না ওখানে আওয়ামী লীগকে যেমন মেরে পুঁতে দিচ্ছে, সেখানে আওয়ামী লীগ নিয়ে তো অনেক রকম কথা হলো, তাদেরকে হচ্ছে, এবং সেখানেও সংখ্যালঘু। আবার যারা উদ্বাস্তু হয়ে এসেছেন বিভিন্ন জায়গায়, নিজের দেশে এই জিনিসটা হচ্ছে, এতে একটা বিপন্নতা তৈরি হচ্ছে। মানে এরকমই হচ্ছে যে অনেকখানি নির্ভর করে রাষ্ট্রশক্তির বিহেভিয়ারের উপর। রাষ্ট্রশক্তি যদি এই ব্যাপারটা তার পাশে দাঁড়ায়, বিপন্ন মানুষ বিপন্নতা আসার আগেই যদি তার পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে তো এই অবস্থা আসতো না। অর্থাৎ প্রশাসনের উপর অনেকটা দায় দাঁড়ায়। বললাম না, একটা ওই পলিটিক্যাল ইসলামাইজেশনকে দেখুন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গের জায়গাটা হচ্ছে 4-5% হিন্দু ভোট, অর্থাৎ 4-5% হিন্দু ভোট একদল চাইছে সুইং করে দেওয়া, আমরা ক্ষমতায় আসবো, আরেক দল চাইছে মাইনরিটি ভোট যে কোনো মূল্য আমরা রাখবো, প্লাস হিন্দু ভোটের কতটা পাবো। এই যে বাইনারিটা রয়েছে, যেখানে উন্নয়নের কথা নেই, যেখানে দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা নেই, যেখানে অগ্রগতির কথা নেই, যেখানে ওই যে বলা হচ্ছে না 5th লার্জেস্ট ইকোনমি, আসলে তো আমরা 124 নম্বর। কারণ পার ক্যাপিটা জিডিপি যদি দেখেন, যেহেতু আমাদের জনসংখ্যা প্রচুর ইন্টু করে, কার সাথে মানে পার ক্যাপিটা জিডিপি ইন্টু জনসংখ্যা করে টোটাল জিডিপি, সংখ্যাটা বলা হচ্ছে টোটাল জিডিপি, সেটা কার ওপর বাড়ে? পার ক্যাপিটার ওপর বাড়ে এবং জনসংখ্যার উপর বাড়ে। আমাদের যদি জনসংখ্যা ডাবল হয়, ওটা আরো বেড়ে যাবে, 1 নম্বরে উঠে যাবো আমরা। তাহলে কি আমরা সত্যি সত্যি মানে যখন ধরুন ভারত মানে ইয়েতে মানে এই ব্যাপারটা আসেনি, ধর্মভিত্তিক এরকম এই ভয়ঙ্কর প্রভাবটা আসেনি, তখনও ভারতবর্ষে বৈষম্যটা ভয়ঙ্কর আকারেই ছিল।
বা তখনও তার আগে ধরুন মুর্শিদাবাদে ঘন ঘন বিভিন্ন সময়ে হয়েছে, বাংলাদেশেও বিভিন্ন দাঙ্গার ইতিহাস বা পরবর্তী ক্ষেত্রে যেটা হয়েছে ক্রমশ হচ্ছে সংখ্যার ক্রম অবনমন ঘটেছে। এগুলোকে তো শুধু ওই ন্যারেটিভ দিয়ে বা ওইটা দিয়ে কি হবে না। আমার কথা হচ্ছে যেভাবে আর কি এই হিংস্রতাকে তারা কিভাবে রুখতে পারে। ব্যাপক সমাবেশও তো করতে পারছে না, তার কারণ একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার না থাকলে তো আপনি সন্নিবেশিত হতে পারবেন না। মানে এইটা একটা তো বড় মানে প্রশ্ন। ধরুন আপনি প্রশাসন দিয়ে করবে, পুলিশ স্টেট, এটা তো মানে জনজাগরণ তো বড় ফ্যাক্টর, কিন্তু জনতাই যদি এই যে ধরুন এখানে হচ্ছে ডাক্তাররা মানে আন্দোলন করতে আছে। কিছুদিন আগে আমরা কলকাতাতেও ডাক্তার আন্দোলন দেখেছি, সেখানে পুলিশের এখানে মিলিটারি নেমে দেখুন লাঠিচার্জ করছে কিভাবে। তাহলে সেক্ষেত্রে একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারই নেই, তাহলে কিভাবে হবে? সেখানে হিংস্রতা একদিকে, আরেকদিকে এইরকম পরিস্থিতি যে একটু কিছু কেউ বলবে রেজিস্ট্যান্স ফ্রম আর্মি। এই যে এটাকে যে ভাষায় যেভাবে আর কি ভারতকরণ, কোথাও কি না মানে মানে তা মানে আসলে নয়, এরকমভাবে কি এটা কি হবে? কেননা এই পরিস্থিতির প্রভাব তো পড়েই গেছে, বিভিন্নভাবে পড়ছে এই দেশে। না সে তো পড়বেই, এ তো পড়বেই আমাদের দেশে। কারণ আমরা সংখ্যালঘু হিসেবে ভাবছি কাকে? ধর্মীয় সংখ্যালঘু প্রথম ভাবছি আমরা, ভাবছি না অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের যে সংখ্যা গুরুত্ব আছে, তাদের কি অবস্থা দাঁড়াচ্ছে। আমরা একটা প্যারামিটার, ধরুন আওয়ামী লীগের ধরুন কৃষক লীগ বা শ্রমিক লীগ যারা রয়েছে তারা ধরুন ভাবছে, তারা নেমে করবে কি করে? হিজবুত তাহরির কি ভাবে, বা ডক্টর ইউনূস কি ভাবছে, বা জামাত কি ভাবছে যে সত্যিই তাদের এই ধরনের মানুষগুলোর এতদিন কি ছিল? এতদিন তো কন্ট্রোল ছিল, কারণ রাষ্ট্রশক্তি একটা রেজিস্ট্যান্স ছিল। আজকে রাষ্ট্রশক্তির রেজিস্ট্যান্সটা উঠে গেছে বলে আজকে দেখুন এরা মানে সেই কাটা পাঠার মতো ভয়ঙ্কর ভাবে ছিটকে পড়ছে, এগিয়ে আসছে। রাষ্ট্রশক্তি যদি অ্যাক্ট করতো, নইলে এই 32 ধানমন্ডি ওইভাবে যে ভাঙা হলো এতক্ষণ ধরে, প্রশাসন কিছু জানতো না, সব জানতো। তাহলে এই জামাত, এই যে হিজবুত, এরা সব বাংলাদেশে ছিল, আমি গিয়েও দেখে দিয়েছিল, কিন্তু তাদের তো রাষ্ট্রশক্তিকে তো আটকে রেখেছিল, বলেছিল না তোমার এই একচ্ছত্রবাদ চলবে না, তোমার এই এখানে গণতন্ত্র পরিবেশের মধ্যে একচ্ছত্রবাদ মানা যাবে না। এই কথাটা বলার জন্য অনেক নাগরিক সমাজের লোক ছিল, কিন্তু আজকে রাষ্ট্রশক্তির ছায়াটা সরে যাওয়া কি হচ্ছে? নাগরিক সমাজ দুর্বল হয়ে পড়েছে। তার জন্য কি করছে? যারা ওই আপনার হেজিমনিটা চাইছে, অর্থাৎ রিলিজিয়াস হেজিমনিটা, তারা ঝাঁপিয়ে পড়ছে, রাষ্ট্রের মদত রয়েছে, সমস্যাটা যাবে না। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে, আমি ৪৬টাকে ছেড়ে দিলাম, ৭১-এর মুক্তিযুদ্ধের পরে ৭২-এ বাংলাদেশে মানে দাঙ্গা হয়েছে। এবং আপনি আইডেন্টিফাইড ভাবে আপনি ২০০৮ সালে বাংলাদেশের সংবিধানকে যেভাবে সংশোধন করা হয়েছে, এবং সেটাকে যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশে কিন্তু দুটো বিষয় এখন কম্পালসারি হয়ে গেছে। এক, ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে তাদের উৎখাত করতে হবে, নতুবা ধর্মান্তকরণের মধ্য দিয়ে তাদের আরো সংখ্যালঘু করে দিতে হবে। এই দুটো পন্থা কিন্তু অবলম্বন করেছেন। আমার কয়েকদিন আগে আমি একটা গল্পের বই পড়ছিলাম, সেই গল্পের বইটা পান্নালাল দাশগুপ্তের লেখা, গান্ধী গবেষণা, যদি কেউ পড়ে থাকেন দেখবেন। সেখানে এই বইটা খুবই আমার কাছে আছে, এবং সেই বইটাতে এবং গান্ধীজি নিজে বলেছেন যে বিড়ালের কাছে ইঁদুরের অহিংস হবার কোনো মানে নেই। যারা আমাকে মেরে ফেলতে চাইছে, যাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে দারুল হার্ব থেকে দারুল ইসলামে পরিণত করা বাংলাদেশকে, সম্পূর্ণ বাংলাদেশকে, সেখানে দাঁড়িয়ে আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো মানুষ যখন দেখছি বিনা কারণে জেলের মধ্যে পড়ছে, আমরা যখন দেখছি ভবেশ রায়ের মতো একজন অত্যন্ত পারিবারিক এবং ধর্মভীরু একটা মানুষকে ডেকে নিয়ে মেরে ফেলছে, তার কোনো বিচার হবে বলে আমি অন্তত মনে করি না। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আন্দোলনটাই একমাত্র রাস্তা, আন্দোলনটা একমাত্র পথ দেখা হবে সেখানকার বাংলাদেশের মানুষদের। কিন্তু আন্দোলনটা আপনি করবেন কি করে? তো শুনছেন আরিফুলের কাছ থেকে, মানে ওইভাবে আন্দোলন মানে স্পোরাডিক যাচ্ছে বা কোনো জায়গায় রয়েছে হয়তো মানুষ কিছু মানে না, চট্টগ্রাম এবং রংপুর
এই দুটো জায়গা কিন্তু মারাত্মকভাবে চোখের সামনে দাঁড়িয়ে আছে। শিলিগুড়ির নিকটবর্তী এরিয়া রংপুর এবং চট্টগ্রাম, এখানে আন্দোলন কিন্তু ধুমায়িত হচ্ছে। এই আন্দোলনটা কিন্তু একটা সময় মানে এই ধুমায়িত হবার কারণেই কি তিনি হলেন দিনাজপুর বা ওই কাজে দিনাজপুর হবে। এই আন্দোলনগুলো ধীরে ধীরে ব্যাপক আকার নেবে, কারণ রংপুর তো আমাদের বেশি দূর নয়, চ্যাংরাবান্ধা দিয়ে গেলে কয়েক পায়ে গিয়ে গেলে তো রংপুর। এবং সেই দিকে চট্টগ্রামে আপনি জানেন চট্টগ্রামের আন্দোলন তো আজকের আন্দোলন নয়। আমি এর আগের দিনও আপনাদের স্টুডিওতে বসে বলেছিলাম স্নেহকুমার চকমার আন্দোলন, এবং 1947 সালের 15 আগস্ট, 16 আগস্ট, 17 আগস্ট এই 3 দিন সেখানে ভারতের জাতীয় পতাকা উড্ডীন ছিল, তারা পিছিয়ে যায়নি। সুতরাং আন্দোলনটা আবার ত্রিপুরাতে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে, গ্রেটার ত্রিপুরা। ফলে এটা কিন্তু যে কোনো সময় বিস্ফোরিত হবে, কারণ একটা মার খেতে খেতে মার খাবার ধৈর্যেরও একটা সীমা থাকে। রাষ্ট্রের ব্যর্থতা তো অবশ্যই, যেটা বললেন আমি একদম ওনার সঙ্গে একমত, রাষ্ট্রের ব্যর্থতা অবশ্যই থাকে। দাঙ্গার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা থাকে বড়, রাষ্ট্র যদি মনে না করে দাঙ্গা হতে পারে না, এটা সত্যি কথা। কিন্তু দাঙ্গা যখন পরম্পরাভাবে চলছে 46, 72, তারপরে হচ্ছে আপনার 2008, 2010, তারপরে সেইখানকার মানুষদের তো সময় এসে গেছে। মানে একটা হচ্ছে যে গণতন্ত্রের মানে জন্য যেটুকুনি দরকার অনেক অনেক পিছিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তান তো পিছিয়েই আছে। পাকিস্তানে যেখানে আর্মির প্রধান একটা ওই রকম একটা সমাবেশে তিনি বলেন আর কি যে আমরা থাকতেই পারবো না, তখন তো কথা শেষ। নেপালের মতো একটা দেশ, সে তার উত্তরণ হলো একটা ধর্মভিত্তিক দেশ থেকে ধর্মনিরপেক্ষতা এলো, আর এরা এখন পিছিয়ে যাচ্ছে ধর্মভিত্তিক থেকে। কিন্তু গৌতম বাবুর কথা আমি দুটো কথা রিমার্ক করছি, আমাদের সংবিধান বদলাচ্ছি না, আমরা ধর্মের ভিত্তিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চেঞ্জ করিনি, শুধু একার ওদের দোষ দিতে হবে নাকি? আমাদের দেশে দাঙ্গা হচ্ছে না, একের পর এক দাঙ্গা হচ্ছে না? আমাদের দেশে কত লোকের নাম বলবো, এই যে রোনাল্ড ইয়েলসন, সুদীপ ধাওয়ালে 6.5 বছর পরে জেল থেকে মুক্তি হলো, এবং তারা নিরাপরাধ। না ভয়ঙ্কর আইনগুলো দিয়ে আটকে রাখা হচ্ছে না, স্ট্যান স্বামীকে জেলের মধ্যে মারা হলো, কেন সেগুলো সমানভাবে বলবেন না? বাংলাদেশে করছে অন্যায় হচ্ছে 100 বার অন্যায়, ঘোরতর অন্যায়। আমাদের দেশে যেটা হচ্ছে সেটা কি ন্যায় নাকি? আপনি শুধু কি ধর্ম দিয়ে আমার কথা না মানে সেটা তো ভারতবর্ষে, ভারতবর্ষে এটা তো বলে ভারতবর্ষ শুধু ধর্ম দিয়ে রাখা হচ্ছে একটা পাশে। সেটা কি রে? ভারতবর্ষের হয়তো আপনি শাসক দলের উদ্দেশ্যে বলছেন, ভারতবর্ষের বাংলাদেশ বা পাকিস্তানে ওখানে সাধারণ মানুষ থেকে শুরু করে একজনকে পিটিয়ে হাসপাতালে নিয়ে যায় না, সে তার ছাত্র রাজনীতি করবে। কি বলবো, ওটা ছাত্র রাজনীতি না মৌলবাদী বলবে? না না, বিষয়টা যদি বাংলাদেশ হয়, আমার দেশটা দিয়ে, আমি বাংলাদেশ কেন, আমার দেশ আয়তনে বড় বলে, আমার দেশ হচ্ছে ঘটনা চক্রে কেয়ালে এখানে একই অন্যায় কথাটা ডেফিনেটলি আপনি বলছেন চিন্ময়গামী। আপনি 6টার বেশি নাম বলতে পারেননি। আপনি নাম কতগুলো নাম বলবো বলে, এক সেকেন্ড, কতগুলো নাম বলবো বলে ছেড়ে দিলে হবে না। আপনাকে এখানে চোখ রেখে কথা বলে, এই জন্য তারা না না ঠিক আছে, এটা আপনি ব্ল্যাঙ্ক ফায়ার করতে, মানে দেখুন বিষয়টা এটা নিয়ে যখন হবে তখন রাষ্ট্রপক্ষের যখন কেউ থাকবে তারা কতটা রাষ্ট্রপক্ষের অন্যায় নিয়ে, আপনি তো প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপক্ষ নিয়ে, নিশ্চয়ই আপনি বেরোবার পর কেউ আপনাকে কোনো কিছু করে রিক্সায় ঘোরাবে না, কিন্তু আজকে ওখানে এই অবস্থা। না সবাই তো বলছে সমর্থনের বিষয় নয়, সমর্থনের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে সেখান থেকে একটা প্রতিবেশী দেশ, এই যে বলছে চ্যাংড়াবান্ধা দিয়ে গেলে কতক্ষণ লাগে রংপুর, সেখানে এক ছবি। আমি আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের তুলনাটা একবারই হবে না, একদমই হবে না। তার প্রথম কারণটা হচ্ছে আবকে বার 400 বার হয়নি, ধর্মনিরপেক্ষতার মোড়কে ভারতবর্ষ প্রেথিত বলেই কিন্তু আবকে বার 400 বার হয়নি। রাম মন্দির হবার পরেও কিন্তু অযোধ্যাতে বিরোধীরাই জয়লাভ করেছে। তার মানে গণতান্ত্রিক স্পেসটা ভারতবর্ষের মাটিতে আছে তো, যেটা বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে নেই। বাংলাদেশ কঠিন এবং নির্মম পরিপ্রেক্ষিতে আছে, এই বাস্তবটাকে আমাদের মানতে হবে। সেই দিকে এই বাংলাদেশ বহুত্ববাদকেও ভেঙে দেওয়ার মানব আপ্রাণ চেষ্টা চলছে, মানে এইখানে সেটা সম্ভব হবে না, এটা অনেকেই জানে বহুত্ববাদকে এখানে ভারতে, কিন্তু বাংলাদেশে কোনো বহুত্ববাদ যে আজকে নেই, সেখান থেকে বহুত্ববাদী সংস্কৃতির যে ধারাটা
সেখান থেকে কিভাবে তৈরি হতে পারে, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় এখন গোটা বিশ্বের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গোটা বিশ্ব যখন প্রশ্ন করে ভারতের যখন এই বিষয়গুলোকে নিয়ে বা যখন উঠে আসে, তখন নিশ্চয়ই এটার একটা জায়গা পায়। বাংলাদেশের সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ, আপনি ভাবুন যে কোনো জায়গায় জিয়াফত হচ্ছে, কোনো জায়গায় একটা প্রধান একটা পত্রিকা অফিসের সামনে, এইটা মানে ন্যূনতম, একেবারে ন্যূনতম গণতন্ত্র বা ন্যূনতম মানবাধিকারের প্রশ্নে, আমরা বলি না ন্যূনতম বেতন, ন্যূনতম মজুরি, ন্যূনতম শ্রম, তেমনি ন্যূনতম গণতন্ত্র, ন্যূনতম মানবাধিকার, এই প্রশ্নে মানে বাংলাদেশের ক্ষেত্রে যদি বিশ্ব জনমত বা বিবেক যদি না হয় বা গোটা ভারতবর্ষে যদি না হয়, তাহলে তো নিঃসন্দেহে মানুষের অধিকারের বদলে ধর্মটাকে বড় করে দিচ্ছে, ধর্ম সব চাপা দিয়ে ফেলছে।